আমি সো আজকের যে টপিক সেটা হচ্ছে এ টু জেড হায়ার স্টাডিজ। সো যেটা আগেও বলছিলাম যে হায়ার স্টাডিজ এর জন্য জাস্ট একটা গাইডলাইন, স্মল লিটল একটা ভেরি জেনেরিক গাইডলাইন, যেটা হচ্ছে আপনারা ফলো করতে পারেন এখন থেকে। যারা এখন ফার্স্ট ইয়ার আছেন, সেকেন্ড ইয়ারে আছেন বা থার্ড ইয়ারে আছেন, আমি আশা করব যে তারা আজকের সেশন থেকে যদি দুই একটা পয়েন্ট নিয়ে তাদের স্টাডি অ্যাব্রোডের প্ল্যানিংটা শুরু করতে পারেন, তাহলে এই সেশনের সার্থকতা হবে। সো ওয়াই স্টাডিং অ্যাব্রোড? সো প্রথমে যে কোশ্চেনটা আসে যে আমরা আসলে স্টাডি অ্যাব্রোড কেন করতে যাব? সো এটার কারণটা কি? সো আমি অ্যাজ এ স্টুডেন্ট, আমি যেটা বলছিলাম যে আমি যদি আপনাদের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, আমার স্টাডি অ্যাব্রোডের পার্সপেক্টিভ থাকতো কয়েকটা। নাম্বার ওয়ান, ডিগ্রি, রাইট? আমরা সবাই চাই যে আমাদের জন্য একটা ফরেন ডিগ্রি থাকে, যেটা নিয়ে আমরা হচ্ছে পরবর্তীতে আমরা প্রফেশনালি আরো অনেক বেশি ইমপ্রুভ করতে পারি, বা প্রফেশনালি আমরা হায়ারার্কি দিক থেকে আরো এগিয়ে যেতে পারি। তারপর হচ্ছে রেসিডেন্সি। অনেকে যখন বাইরে পড়াশোনা করতে আসতে চায়, তাদের একটা ইন্টেনশন বা উদ্দেশ্য থাকে, বা একটা গোল থাকে যে আমি একটা রেসিডেন্সি পাবো। যেমন অনেকে আসলে দেখবেন যে আপনাদের ফ্যামিলি হোক বা রিলেটিভস হোক বা হচ্ছে ফ্রেন্ড সার্কেলের হোক, অনেকে কানাডা, অস্ট্রেলিয়াতে যেতে চায়। সো সেটা আরেকটা মোটিভ হতে পারে। আবার অনেকের ইন্টেনশন থাকে দুটোই, যে আমি বাইরে যাব, আমি পড়াশোনা করবো এবং আমি একটা রেসিডেন্সি জন্য চেষ্টা করব। আর লাস্টে যেটা থাকে সেটা হচ্ছে একটা ডিগ্রি অর্জন করা, একটা রেসিডেন্সি অর্জন করা, আর হচ্ছে ক্যারিয়ার একটা অর্জন করা। যে হচ্ছে হ্যাঁ, আমি বাইরে যাবো, আমি একটা ডিগ্রি তো নিবই নিব, আমি একটা রেসিডেন্সির জন্য ট্রাই করবো, এট দ্য সেম টাইম আমি একটা ক্যারিয়ার করবো। সো এই যে ডিফারেন্স, যে অবজেক্টিভ গুলো আছে বা গোল গুলো আছে, সেটার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। সেটার উপর ডিপেন্ড করে যে আপনি কিভাবে আপনার বাইরে যে স্টাডিং অ্যাব্রোডে যে জার্নি, সেটাকে কিভাবে সাজাবেন। একটা ডিগ্রি যদি হয়, সেটা কিন্তু খুবই সহজ। আমি বাইরে যাব, আমি পড়াশোনা করে আমি ব্যাক করব, রাইট? সো দ্যাটস ভেরি ইজি। এবং এখন তারপরে একটু কমপ্লিকেটেড হয়ে যায় যে রেসিডেন্সি। যে দেখবেন যে আপনাদের সার্কেলের অনেকেই কানাডাতে মাইগ্রেট করছেন, রাইট? সো দেখা গেল তাদের একটা নির্দিষ্ট এক্সপেরিয়েন্স আছে কানাডা, বাংলাদেশে জব করার, ফাইন্যান্স ফিল্ডে বা হচ্ছে আইটি ফিল্ডে বা কম্পিউটার সায়েন্স ফিল্ডে বা রিসার্চ বা অনেক ফিল্ডে হতে পারে। এবং তারা দেখা গেল যে একটা ইমিগ্রেশন এর থ্রুতে হচ্ছে কানাডাতে চলে যাচ্ছে বা অস্ট্রেলিয়াতে চলে যাচ্ছে। সো আস্তে আস্তে এই বিষয়টা আরো কঠিন হয় যখন আপনারা চিন্তা করেন যে হ্যাঁ, আমি বাইরে যাব, রেসিডেন্সি তো পাবোই, রেসিডেন্সি না হলে পেলাম, কিন্তু ক্যারিয়ার করাটা, আমরা বাংলাদেশ থেকে যারা বাইরে যাই তাদের জন্য সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ, সেটা হচ্ছে ক্যারিয়ার করা, যে বাইরে যেয়ে আমরা কিভাবে ক্যারিয়ার করতে পারি। তো বাংলাদেশ থেকে আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম, আমাদেরকে এমন বলা হতো যে অ্যাপ্রোচ বা অ্যাটিটিউডটা এরকম ছিল যে বাইরে গেলে ক্যাজুয়াল জবগুলো করতে হয়। বাংলাদেশী হিসাবে আমাদের জন্য খুব টাফ। আমি এখানে আসার পর যেটা দেখলাম যে ইটস অ্যাবসোলিউটলি টাফ, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট, অ্যান্ড ইটস এ ভেরি ভেরি কমপ্লেক্স প্রসেস। বাট ওয়ান থিং আই উড লাইক টু সে ডিউরিং টুডেজ সেশন, আর হচ্ছে আমি আগেও অনেক জায়গাতে বলেছি, যে ইটস নট ইম্পসিবল। ইটস ভেরি টাফ, এক্সট্রিমলি চ্যালেঞ্জিং, বাট ইটস নেভার ইম্পসিবল। যেটা ইম্পসিবল বলে কোনো কিছু নাই, এটা অবশ্যই অ্যাচিভেবল, রাইট? সো এটা যদি করতে চাই, আমাদের ফার্স্ট স্টেপ কি হওয়া উচিত? আমরা যদি মনে করি যে আমার হাইলাইটটা হবে যে হচ্ছে ডিগ্রি প্লাস রেসিডেন্সি প্লাস ক্যারিয়ার, আমি যদি বাইরে এসে একটা ক্যারিয়ার করতে চাই, তখন আমার কিভাবে এগোতে হবে? সো আজকের যে প্রসেসটা নিয়ে মিশি কথা বলতে বলেছিল, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেস। সো যেখানে কয়েকটি স্টেপ বাই স্টেপ আপনাকে চিন্তা করতে হবে। প্রথম স্টেপটা হচ্ছে চুজ কোর্স অ্যান্ড ইউনিভার্সিটি, যে আপনি কোন কোর্সে যেতে চান এবং কোন ইউনিভার্সিটিতে যেতে চান। আমরা যে কান্ট্রি স্পেসিফিক বা কন্টিনেন্ট স্পেসিফিক হচ্ছে ওয়েবিনার গুলো করছি, সেখানে অনেকেই আসছেন, তারা কিন্তু এসে কথা বলে যাচ্ছেন যে সেসব দেশে কোন কোন সাবজেক্টের ডিমান্ড বেশি এবং কোন কোন সাবজেক্টের এমপ্লয়াবিলিটি রেট অনেক হাই, রাইট? তো সেই অনুযায়ী আপনাকে ডিসাইড করতে হবে যে আমি কোন দেশে যাব বা হচ্ছে কোন কোর্স সিলেক্ট করব। দেন সাবমিটিং অ্যাপ্লিকেশন টু দ্য ইউনিভার্সিটি। সো ইটস ভেরি অবভিয়াস যে আপনি একটা ইউনিভার্সিটি সিলেক্ট করার পর, একটা কোর্স সিলেক্ট করার পর, আপনি হচ্ছেন অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন, রাইট? অ্যান্ড দেন অ্যাকসেপ্ট ইউর অফার টু স্টাডি। সো ইউনিভার্সিটি যদি আপনার ডকুমেন্টস এবং যেই ট্রান্সক্রিপ্ট গুলো আছে বা যেই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে বা যেই আরো অন্যান্য আপনার যে এভিডেন্স গুলো আছে, যেমন আইএলটিএস, এসওপি, তারপর হচ্ছে এই সিভি বা এই জিনিসগুলো দেখে আপনাকে একটা অফার দিবে এবং আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। অ্যান্ড গেট ইউর কনফার্মেশন অফ এনরোল, এবং তারপর হচ্ছে আপনাকে একটা ফি পেমেন্ট করে আপনার হচ্ছে কনফার্মেশনটা নিতে হবে। লাস্ট স্টেপ হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন অ্যান্ড ফ্লাইং টু দ্যাট ডেস্টিনেশন কান্ট্রি, যে আপনি কোন যে দেশে যেতে চান সেই ডেস্টিনেশনে যা। সো এই প্রসেসটাকে যদি আমরা কমপ্লিট করতে চাই, পার্সোনালি আমার রিকমেন্ডেশন হচ্ছে সবার প্রথমে আপনি এখন ফার্স্ট ইয়ারে হতে পারেন, হয়তোবা আজকের সেশনে অনেকে আছেন যারা ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমেস্টার, অনেকে আছেন লাস্ট ইয়ার লাস্ট সেমেস্টার। সো সবার জন্যই আমার একই সাজেশন, একই টেমপ্লেট, যে হচ্ছে সবাই যেন এই টেমপ্লেটটা ফলো করে, রাইট? শর্ট অ্যানালিসিস, ইটস রিয়েলি ইজি অ্যানালিসিস। যে আমরা যারা বিবিএ করছি এখানে সবাই জানে যে শর্ট অ্যানালিসিস কি, রাইট? স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটিস এন্ড থ্রেট, যেটা মূলত করা হয় হচ্ছে যে বিজনেস অর্গানাইজেশন গুলোর জন্য। যেমন যারা বিবিএ করে বা এমবিএ করে, এটা তাদের কাছ থেকে এক্সপেক্ট করা হয় যে তারা যখন একটা অর্গানাইজেশনে জয়েন করবে, তারা সেই অর্গানাইজেশনের স্ট্রেংথ গুলো দেখবে,
উইকনেস গুলোকে দেখবে এবং অপরচুনিটি দেখবে এবং থ্রেড গুলোকে দেখে তারপর একটা ডিসিশন মেক করবে, রাইট? সো ইন্ডিভিজুয়ালিও আমরা কিন্তু নিজেদের সট অ্যানালিসিস আমরা নিজেরা করতে পারি, এটা বিভিন্ন আসপেক্ট থেকে, রাইট? সো এখন যেহেতু আমরা স্টাডিং অ্যাব্রোড এর নিয়ে কথা বলছি, সো সেটার সটটা কেমন হতে পারে সেটা কিছু আইডিয়া আমি এখানে দিয়ে দিচ্ছি। তো স্ট্রেংথের দিক থেকে বাইরে পড়াশোনা করতে যেতে চাইলে বা স্পেসিফিক্যালি যদি স্কলারশিপ নিয়ে যেতে হয়, তাহলে স্ট্রেংথের দিক থেকে সিজিপিএ ইজ ওয়ান অফ ইউর স্ট্রংগেস্ট পয়েন্ট। এটা হচ্ছে কোনো ডিনায়াল নেই, রাইট? সিজিপিএ যাদের অনেক বেশি হাই, তারা অলরেডি একটা অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছে, এটা কেউই ডিনাই করতে পারবে না। নাম্বার টু হচ্ছে রিসার্চ পাবলিকেশন। নাও অনেকের মিডিয়াম সিজিপিএ থাকে, অনেকের আবার মিডিয়ামের চেয়ে একটু কম থাকে, অনেকের আবার একবারই কম থাকে। সো তাদের জন্য কি রাস্তাটা একেবারে বন্ধ কিনা? তাদের জন্য রাস্তাটা একেবারে বন্ধ না, কিন্তু রাস্তাটা অনেক কঠিন। সো সেই রাস্তাটাকে সহজ করতে পারে একটাই উপায়, সেটা হচ্ছে রিসার্চ পাবলিকেশন। সেই রিসার্চ পাবলিকেশনটাকে হচ্ছে বাইরের কান্ট্রিগুলো স্পেসিফিক্যালি মাস্টার্স এর জন্য, যেই রিসার্চ বেসড মাস্টার্স আছে এবং যে পিএইচডি গুলো আছে, সেটার জন্য হচ্ছে এই রিসার্চ পাবলিকেশন গুলো একদম কি বলে যে সবচেয়ে বেশি ভ্যালুয়েবল। যারা প্রফেসর আছেন বা যারা ওই ইউনিভার্সিটি অ্যাডমিশন টিমে আছেন, তারা আসলে দেখতে চাইবে আপনার কতগুলো হাই কোয়ালিটির পাবলিকেশন আছে। সো যারা ফার্স্ট ইয়ারে আছেন, তারা তো অবশ্যই সিজিপি এর দিকে একটু মনোযোগ দিবেন, যাদের আসলে ইচ্ছা বাইরে পড়াশোনা করতে যাওয়ার এবং স্কলারশিপ নিয়ে যাওয়ার। আর যারা অলরেডি দেখা গেলো ফোর্থ ইয়ারে আছেন বা মাস্টার্সে আছেন, তাদের জন্য আমি বলবো এখন থেকে চিন্তা ভাবনা করা শুরু করে দেওয়া উচিত যে একটা রিসার্চ পাবলিকেশন, একটা মিনিমাম হলেও একটা রিসার্চ পাবলিকেশন বা দুইটা রিসার্চ পাবলিকেশন রাখার। দেন হচ্ছে আইএলটিএস। যদিও আইএলটিএস এর উপর বেস করে কোনো স্কলারশিপ নেই সেভাবে, কিন্তু আইএলটিএসটা হচ্ছে আপনার ইংলিশ যে প্রফিসিয়েন্সি সেটাকে প্রুফ করে। তো সেটা প্রুফ করার জন্য আইএলটিএস আসলে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি হচ্ছে ভেদে বিভিন্ন ধরনের আইএলটিএস হতে পারে। আইএলটিএস নিয়ে আরেকটু ডিটেইলস এ কথা বলবো পরের কোনো একটা স্লাইডে। বাট হচ্ছে এখন ইন জেনারেল যেটা বলতে পারি যে আইএলটিএসটা মাস্ট। যে আপনি ভালো কোনো ইউনিভার্সিটিতে যেতে চাইলে তারা এক্সপেক্ট করে যে আপনার আইএলটিএস লাগবে। আমরা যেহেতু স্টাডিং অ্যাব্রোড নিয়ে কাজ করছি, কথা বলছি। আমরা কয়েকটা অর্গানাইজেশন বা কয়েকটা ইউনিভার্সিটির সাথে অলরেডি কথা বলছি যে কিভাবে বাংলাদেশি স্টুডেন্টদেরকে হচ্ছে বিনামূল্যে কনসালটেন্সিটা প্রদান করা যায় উইদাউট এনি ফি। সো সেখানে আমরা দেখলাম কয়েকটা ইউনিভার্সিটি কিন্তু আইএলটিএস ছাড়াও হচ্ছে যেই মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ হিসেবে কাউন্ট করে। বাট স্টিল আপনারা যদি ফাইন্যান্সের সাজেশন চান বা আমার পার্সোনাল সাজেশন চান, আমরা বলবো অফ কোর্স ইউ হ্যাভ টু সিট ফর আইএলটিএস। যে এটা হচ্ছে একদম কোনো বিকল্প নেই। যে আমি যদি ভালো কোনো ইউনিভার্সিটিতে যেতে চাই, আমার যদি মাথায় আসলেই থাকে যে আমি ডেসপারেট, তাহলে আইএলটিএস করতে হবে। দেন হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। সো এখানে কি দেখে? আমরা ম্যানেজমেন্টে জানি যে ম্যানেজমেন্টে কয়েকটা ফাংশন আছে, তার মধ্যে অর্গানাইজিং, লিডিং, কন্ট্রোলিং, মোটিভেটিং, রাইট? এই জিনিসগুলো আছে। সো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আপনাকে অ্যাসেস করা হবে যে আপনার অর্গানাইজেশনাল স্কিলস গুলো কেমন, তো লিডারশিপ স্কিলস গুলো কেমন, কমিউনিকেশন স্কিলস গুলো কেমন। সো আপনি যখন সিভিতে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলোকে প্রেজেন্ট করছেন, সেই ইউনিভার্সিটি দেখতে চাইবে আসলে আপনি কি সেখানে গিয়ে তাদের কালচারের সাথে সেট হতে পারবেন কিনা, তাদের হচ্ছে যেই নরমস অ্যান্ড ভ্যালু সেটার সাথে ফিট করবেন কিনা। তো সেই জন্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো খুবই ইম্পর্টেন্ট স্টুডেন্ট লাইফে। জিআরই, জিম্যাট, অনেক ইউনিভার্সিটিতে জিআরই এবং জিম্যাট এর উপর স্কলারশিপ থাকে। মেইনলি হচ্ছে ইউএস বেসড যে ইউনিভার্সিটি গুলো আছে, তারা খুব বেশি জিম্যাট প্রেফার করে বিজনেস স্টুডেন্টদের জন্য। আর হচ্ছে অন্যান্য ডিসিপ্লিনের জন্য জিআরই। সো এটার জন্য একটা মার্কস থাকে। সো এই জন্যই জিম্যাট বা জিআরই যদি কেউ এমবিএ করতে চান স্পেসিফিক্যালি ইউএসএ তে, তাদের জন্য জিম্যাটটা খুবই ইম্পর্টেন্ট এবং জিম্যাটের উপর ভিত্তি করে অনেক ধরনের স্কলারশিপ থাকে। সেলফ ফান্ডিং, এবং তারপর আপনাকে দেখতে হবে ঠিক আছে আমি যাচ্ছি কিন্তু আমার কাছে পুরোটা ফান্ড নেই অথবা আমার কাছে কোনো স্কলারশিপই নেই। সেক্ষেত্রে আমার সেলফ ফান্ডিংটা কতটুকু আছে? আমি কি একাডেমিক ফি দিয়ে আমি কি সেখানে হচ্ছে থাকার মতো আমার সিচুয়েশন আছে কিনা? এই বিষয়গুলো আপনার দেখতে হবে এবং এই বিষয়গুলো যার আছে আমি বলব তাদের আসলে অনেক বেশি স্ট্রং পয়েন্ট আছে এবং তাদের স্ট্রেংথটা অনেক হাই। এখন উইকনেসেস গুলো, যেই স্ট্রেংথ তার অপোজিটটা হচ্ছে উইকনেস। যেমন লো সিজিপিএ, রিসার্চ পাবলিকেশন, লো আইএলটিএস স্কোর, লো ল্যাক অফ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, লো জিআরই অর জিমেট স্কোর, ল্যাক অফ ফান্ডিং। সো এটা আসলে ডিসক্রাইব করার কিছু নেই, অলরেডি পয়েন্টগুলো ডিসকাস করেছি। সো এটা যত বেশি কম থাকবে ততই আপনার উইকনেসেস থাকবে। সো এই উইকনেসেস গুলোকেই আপনার হচ্ছে স্ট্রেংথ দিয়ে আস্তে আস্তে কাটাতে হবে। দেন অপরচুনিটিস, যে আপনি যদি বাইরে পড়াশোনা করতে যান, আপনার অপরচুনিটিস গুলো কি আছে? নাম্বার 1 ইন্টারন্যাশনাল ডিগ্রি, অফকোর্স। ইমিগ্রেশন, ইমিগ্রেশন যেমন হচ্ছে আসলে পৃথিবীর মাতৃভূমির উপর তো কোনো দেশ আসলে নেই বা থাকার জায়গা নেই। আমি পার্সোনালি বাংলাদেশকে অনেক বেশি মিস করি। বাট এট দ্য সেম টাইম আসলে বাংলাদেশের যে বর্তমানে যে নৈতিক অবক্ষয় আমরা দেখতে পাচ্ছি বা সামাজিক অবক্ষয় বা একটু রেস্টলেসনেস যে আমরা দেখতে পাই, বিশ্বের অনেক দেশে কিন্তু সেই নৈতিকতাটাকে আরেকটু বেশি মাত্রায় হচ্ছে কি প্র্যাকটিস করা হয়।
তো সেক্ষেত্রে আপনার যদি মনে হয় আই ওয়ান্ট এ স্ট্রেস ফ্রি লাইফ, আই ওয়ান্ট এ হ্যাসেল ফ্রি লাইফ, সো ইমিগ্রেশনের মাধ্যমে আপনি যদি ওই দেশগুলোকে যান, আপনার মনে হবে যে না, লাইফ ইজ ভেরি মাচ ইজি হিয়ার। সো এটা হচ্ছে একটা অ্যাসপেক্ট হতে পারে। তারপর হচ্ছে ফ্যান্টাস্টিক ক্যারিয়ার, যে এখন কিন্তু গ্লোবালাইজেশনের কারণে ওয়ার্ল্ড হচ্ছে একটা গ্লোবাল ভিলেজ, রাইট? সো সেক্ষেত্রে আমি একটা জাস্ট এরিয়াতে বা রিজিয়নে আমার নিজেকে রিজিড করে রাখবো, সেটা কিন্তু আসলে কখনোই কাম্য না। তাহলে কিন্তু দেখা গেল যে আমাদের যেটা হোম ডিস্ট্রিক্ট বাংলাদেশে, সেখানেই থাকতে হতো। আমরা কেউ ঢাকায় আসতাম না, রাইট? সো ব্যাপারটা এরকমই। দেখা গেল যে এখন হচ্ছে আমাদের হচ্ছে যে কমিউনিকেশন অনেক ফাস্টার হয়েছে। তারপর হচ্ছে আমাদের যে নেটওয়ার্কিং অনেক ফাস্টার হয়েছে। সো সেইজন্য কিন্তু ওয়ার্লডটা এখন একটা গ্লোবাল ভিলেজ। আমি যখন বাংলাদেশে গেলাম এই লাস্ট মার্চে, আমি কিন্তু সেখান থেকে হচ্ছে ব্যাংক অফ আয়ারল্যান্ডে জব করলাম প্রায় ১-১.৫ মাসের মতো। সো রিশাল বা আমাদের টিম যারা আছে, ম্যানেজমেন্ট টিম যারা আছে, ওরা জানে যে আমি ওইখান থেকেই কাজ করেছি এবং দেয়ার ওয়াজ নো প্রবলেম হোয়াটসোএভার। আ এখানকার ভিউ পয়েন্টটা হচ্ছে যে কাজ হলেই হলো। সো সেজন্যই বলছি যে ক্যারিয়ার যখন সিলেক্ট করার ক্ষেত্রে দিস ইজ হাই টাইম যে আমরা আসলে সেই রিজিডনেসটা থেকে বেরিয়ে আসি। আমরা গ্লোবাল ক্যারিয়ার গড়ার জন্য মনোযোগী হই। ইকোনমিক প্রসপেক্ট অবশ্যই, ইকোনমিক প্রসপেক্ট অনেক বড় একটা হচ্ছে আ বিষয় বাইরে আসার ক্ষেত্রে। যেমন এখানে আসলে আমি যদি ছোট করে বলি যে আয়ারল্যান্ডের কথা, যে একটা গ্র্যাজুয়েট প্রোগ্রামে যদি কেউ একটা জব পায়, গ্র্যাজুয়েট প্রোগ্রাম বাংলাদেশে যেটা ম্যানেজমেন্ট ট্রেনি প্রোগ্রামের মতো, এখানে স্টার্টিং সেলারি হয় মিনিমাম €30,000 to €35,000 পার ইয়ার। রাইট? সো ইউ ক্যান ইমাজিন যে একটা ছেলে বা একটা মেয়ে বাংলাদেশ থেকে এসে যদি সে একটু টেকনিক্যালি চিন্তা করে এবং একটু প্ল্যান করে এসে, তার স্টার্টিং সেলারিটাই হবে ৳৩০ থেকে ৳৩৫ লাখ। এবং ইউ ক্যান ইমাজিন যে আফটার 2, 3, 4 ইয়ার্স যে তার সেলারিটা কোথায় যেতে পারে। যারা আরো ভালো, ভালো অর্গানাইজেশনে জয়েন করছে, যেমন Google এ বা হচ্ছে আরো Accenture বা হচ্ছে Microsoft এ, এখানে কিন্তু বাংলাদেশে অনেক জুনিয়ররা আছে আমার। ইভেন জাহাঙ্গীরনগরে অনেক জুনিয়র আছে। অ্যান্ড দে আর্ন এ লট অফ মানি, রাইট? তারা তাদের ক্যারিয়ার একদম শুরু করেছে এবং শুরুতেই কিন্তু হচ্ছে তারা অনেক বেশি সেলারি নিয়ে জয়েন করছে। সো সেক্ষেত্রে ফাইন্যান্সিয়াল বেনিফিটটাও অনেক হাই অ্যান্ড এ লাইফ চেঞ্জিং এক্সপেরিয়েন্স। সো আমি পার্সোনালি যদি বলি, আমি আসলে এই প্রেজেন্টেশন গুলোতে স্লাইডের চেয়ে আমি ভালোবাসি যে কথা বলতে, লাইফ নিয়ে কথা বলতে। আমার নিজের লাইফ হোক সেটা, বা আরো কাউকে দেখে যদি আমি কিছু শিখে থাকি, সেটা নিয়ে কথা বলতে। সো লাইফ চেঞ্জিং বলতে আমি আমার নিজেকে নিয়ে একটা উদাহরণ দিতে পারি যে আমি যখন বাংলাদেশে ছিলাম, আমি এই উদাহরণটা আরো ২-১ টা জায়গায় দিয়েছি। বেগ ইউর পার্ডন যদি কারো জন্য রিপিটিটিভ হয়ে থাকে। বিশাল বা ওদের জন্য রিপিটিটিভ অবশ্যই। সো লাইফ চেঞ্জিং যেটা, সেটা হচ্ছে আমি বাংলাদেশে যখন ছিলাম, যে আমার মা যখন রান্না করতেন, আমি তখন বলতাম যে লবণ বেশি হয়েছে, লবণ কম হয়েছে, আজকে ঝাল বেশি, আজকে ঝাল কম। বাট বাইরে যখন আসলাম, আমার নিজের কাজ যখন নিজের করতে হলো, বা আমার নিজেকে যখন নিজেকে ম্যানেজ করতে হলো, পড়াশোনা, তারপর হচ্ছে যখন জবে ঢুকলাম জব, এবং সোশ্যাল লাইফ, এবং আমার নিজের যে হাউস হোল্ড চোরসেস যেগুলো আছে সেগুলো করতে, করতে আমার কিন্তু আসলে লাইফের যে একটা ফিলোসফি, সেটাতে অনেকটা পরিবর্তন এসেছে। আমি দেখেছি যে এখানে থেকে যে আমরা অপোজিট জেন্ডারের প্রতি যে রেসপেক্ট, মানুষ হিসেবে মানুষকে ইকুয়াল রেসপেক্ট দেয়া। তো সেই বিষয়গুলো কিন্তু আমি মনে করি যে হয়তোবা বাংলাদেশেও ছিল, বাট এখানে এসে আরো বেশি পলিশড হয়েছে। তো বিষয়টা হচ্ছে এটা যে আপনি যদি বাইরে নাও থাকেন, I would recommend যে যাদের সামর্থ্য আছে এবং যাদের স্ট্রেংথ বা উইকনেস গুলো দিয়ে দেখা গেল স্কলারশিপ যদি আল্লাহ যদি আপনাদেরকে রেখে থাকেন, কোনো একটা দিক হলেও, যে বাইরে এসে ১-২ বছরের জন্য থেকে যাওয়াটা ভালো। ভালোটা এই সেন্সে যে আপনারা তখন বাংলাদেশকে বা ওয়ার্লডটাকে বার্ডস আই ভিউ থেকে দেখতে পারবেন। যে আসলে বাংলাদেশে একটা জায়গায় আমি আছি, বাট বাইরে আসলে কি হচ্ছে? সেই জিনিসগুলো দেখে সেটা আসলে আপনার একটা আইডিয়া করতে পারবেন যে দিস ইস হোয়াট গোইং অন অ্যারাউন্ড দ্য ওয়ার্লড। যে এখানে বাংলাদেশে বসে Facebook এর কমেন্টে একজনকে গালিগালাজ করা বা হচ্ছে আরেকজনের উদ্দেশ্যে বিদ্বেষমূলক কথা বলা, দ্যাটস নট দ্য সিনারিও অফ দ্য ওয়ার্লড। ওয়ার্লড অনেক এগিয়ে যাচ্ছে। অথচ আমরা দেখি যে আমাদের সোশ্যাল যেই আনরেস্ট, সেটার ফলে কি হচ্ছে সেটা আসলে খুলে বলার কিছু নেই। তো সেজন্য বলব ইট উইল বি এ লাইফ চেঞ্জিং এক্সপেরিয়েন্স ফর অল অফ ইউ। থ্রেটস কি? থ্রেটস গুলো হচ্ছে ল্যাক অফ ফান্ডিং, স্যাক্রিফাইসিং অপরচুনিটিস ইন বিডি। স্যাক্রিফাইসিং কিভাবে? আমি যেটা বলছিলাম যে দেখা গেল যে একটা ছেলে এসে গ্র্যাজুয়েট প্রোগ্রামে জয়েন করে একটা ভালো একটা সেলারি পাচ্ছে। বাট আমাকে বাংলাদেশ থেকে, আমি যেহেতু চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এখানে আয়ারল্যান্ডের, এবং আমার মেম্বারশিপও আছে বাংলাদেশে, যেহেতু আমি এখানকার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, আমি বাংলাদেশেও যে আইসিএবি আছে, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস বাংলাদেশ, তারাও আমাকে মেম্বারশিপ দিয়েছে। সো আমার ২ জায়গাতেই আমি ফুল ফ্লেজড চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। সো দেখা গেল অনেক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা আমার সাথে যোগাযোগ করে। যারা এফসিএ আছে বাংলাদেশে, তারাও যোগাযোগ করে যে, "আরিফ ভাই কিভাবে আসতে পারি বা কিভাবে কি?" তো তাদের জন্য আমার ডিসিশনটা দেয়া একটু টাফ হয়ে যায়। কারণ তারা আসলে বাংলাদেশে খুব ভালো একটা ক্যারিয়ার অলরেডি ক্যারিয়ারে আছেন। রাইট? তারা দেখা যাচ্ছে যে 2 লাখ বা 3 লাখ টাকা সেলারি পাচ্ছেন অলরেডি বাংলাদেশে। সো বাংলাদেশের মতো একটা জায়গায় যেখানে জীবনযাত্রার মান কিন্তু বা ব্যয় কিন্তু এত বেশি না এই ইউরোপের তুলনায়। সো সেক্ষেত্রে আমি যদি কম্পারিজন করি, তারা কিন্তু ভেরি মাচ ওয়েল অফ তারা বাংলাদেশে ফাইন্যান্সিয়ালি। সো সেক্ষেত্রে কিন্তু আমার বলতে হয় বা তাদেরকে সিনারিওটা এক্সপ্লেইন করতে হয় যে আপনি এখানে আসার পর আপনি ট্যাক্স
ডিডাক্ট করার পরে আপনি যেই টাকাটা পাবেন, আমি যদি লাইফস্টাইল হচ্ছে কম্পেয়ার করি, আপনি কিন্তু ফাইন্যান্সিয়ালি বাংলাদেশে বেটার অফ আছেন। কারণ এখানে রেন্ট অনেক বেশি, এখানে মেইনটেন্যান্স অনেক বেশি। বাট অন দ্য আদার হ্যান্ড যেটা আপনি পাবেন এখানে এসে একটা সুন্দর একটা লাইফ। একটা সুন্দর লাইফটা আসলে খুবই সাবজেক্টিভ। সো বেগ ইউর পার্ডন, আমি যদি কোনো আ মানে এখানে মিসকমিউনিকেট করে থাকি। সুন্দর লাইফ বলতে আমি বলছি যে নির্ঝঞ্ঝাট এবং আপনি আপনার মতো অনেস্টলি বসবাস করতে পারবেন। আপনাকে কেউ রাজনৈতিক চাপ দিবে না, কেউ হচ্ছে আ সামাজিক কোনো চাপ নেই। আপনি অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল ইউ হ্যাভ ইউর মোরাল, রাইট? অ্যান্ড ইউ ক্যান আপলিফট ইউর মোরাল নো ম্যাটার হোয়াট হ্যাপেন। সো ফ্রম দ্যাট পার্সপেক্টিভ আমি যেটা বলছি যে আপনি একটা ভালো একটা লাইফ লিড করতে পারবেন। ফ্যাটিগ, হোম সিকনেস যেটা আসলেই আমার মনে হয় যে যাদের বাংলাদেশের প্রতি মিনিমাম ভালোবাসা আছে তারা কোনোদিন সেই ফ্যাটিগ থেকে বেরোতে পারবে না। আমি পার্সোনালি আমি করোনার মধ্যে চলে গিয়েছি বাংলাদেশের মার্চে। রিশাল ওরা যারা মানে হচ্ছে কাজ করছে আমার সাথে ওরা জানে যে আমার এখানে এসে হচ্ছে ম্যান্ডেটরি হোটেল কোয়ারেন্টাইন করতে হয়েছে আয়ারল্যান্ডে যখন আমি ব্যাক করি। সো এটার কিন্তু একটা চান্স ছিল এবং বেশ হেফটি একটা অ্যামাউন্ট আমাকে জরিমানা দিতে হয়েছে। বাট স্টিল আমি লাস্ট করোনার কারণে ১-১.৫ বছর যেহেতু দেশে যেতে পারিনি, অবস্থাটা এমন দাঁড়িয়েছিল যে আই জাস্ট থট যে না আমার যেতেই হবে। সো দ্যাট কাইন্ড অফ ফ্যাটিগ অর হোম সিকনেস আ সামটাইমস আপনাকে হচ্ছে পেয়ে বসবে। তো এই বিষয়টাকেও মাথায় রাখতে হবে। ট্র্যাপড উইথ মিসলাইড ইনফরমেশন। সো ট্র্যাপড উইথ মিসলাইড ইনফরমেশন এবং এই জায়গা থেকে আসলে আমি বলব ফাইন্যান্সারের আসলে উৎপত্তি হয়েছে। যে আসলে মানুষকে যে কতভাবে মিসলিড করা হয় সেটা আসলে বাংলাদেশকে না দেখলে আমরা অনেক সময় বুঝবো না। বাংলাদেশের যেগুলো কনভেনশনাল হচ্ছে এজেন্সি আছে তথাকথিত, তারা কিন্তু মানুষকে বলে আইএলটিএস ছাড়া চলে যান। আপনার হচ্ছে ওইখানে গেলে এই জব পাবেন, সেই জব পাবেন। আসলে দেখা যায় মিথ্যা। সো অনেক সময় দেখা যায় অনেক ব্রাইট স্টুডেন্ট বাংলাদেশে যার অনেক ভালো একটা প্রসপেক্ট ছিল, তাকে একটা মিস ইনফরমেশন দেওয়ার জন্য বা মিসলেড করার জন্য সে কিন্তু বাইরে যেয়ে ট্র্যাপড হয়ে যায়। এতগুলো টাকা খরচ করে এসে সে না পারে বাংলাদেশে যেতে, না পারে এখানে একটা ক্যারিয়ার করতে। সো হি অর শি ইজ আউট অফ নোওয়্যার। তো ইন দ্য মিডল অফ নোওয়্যার। সো এই জিনিসগুলোই হচ্ছে মাথায় রাখতে হবে যে এই থ্রেট গুলো এক্সিস্ট করে। ওকে? আমি আমি আমাদের যে প্রেজেন্টেশন সেটা শেষে কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার নিব যদি কারো কোনো কোয়েরি থাকে। দেন প্রসেসটা কি? রাইট? মিশির যেই আউটলাইনটা তৈরি করেছিল সেখানে ছিল কান্ট্রি চয়েস। যে আমরা আসলে কিভাবে কান্ট্রি চয়েস করব। তো আমরা যদি আমরা যারা বিজনেস স্টুডেন্ট আছি তারা জানি আমরা হচ্ছে ম্যাক্রো এনভায়রনমেন্ট অ্যান্ড ম্যাক্রো এনভায়রনমেন্ট। যে একটা দেশে দেখা গেল যে হচ্ছে যে বড়, বড় যে অ্যাসপেক্ট গুলো সেটাকে বলে ম্যাক্রো এনভায়রনমেন্ট যেমন পলিটিক্যাল, সোশ্যাল, ইকোনমিক্যাল, রাইট? অ্যান্ড দেন একটা অর্গানাইজেশনের জন্য মাইক্রো এনভায়রনমেন্ট হচ্ছে যে সেই অর্গানাইজেশনের ক্যাপাবিলিটিটা। তো আমিও যদি কান্ট্রি চয়েস বলি সেখানে হচ্ছে আমার হচ্ছে আস্তে, আস্তে আমার যেই চিন্তা ভাবনাটাকে সেটাকে ন্যারো ডাউন করতে হবে। যে প্ল্যানিংটাকে ন্যারো ডাউন করতে হবে। কিভাবে এটা? কান্ট্রি। ১ম এ আমার দেখতে হবে যে আমি কোন কান্ট্রিতে যেতে চাই। যদি ওর ধরনের কোন প্রেফারেন্স থাকে যে হ্যাঁ, না আমি কানাডাতেই যেতে চাই বা আমি অস্ট্রেলিয়াতেই যেতে চাই বা আমি আয়ারল্যান্ডে আসতে চাই বা আমি ইউকে তে যেতে চাই। সো আপনার মাথায় সেটা থাকতে হবে যে আমার কোন দেশে গেলে আমার জন্য ভালো হবে বা আমি কোন দেশে যেতে চাই। তারপর ইউনিভার্সিটি যে হ্যাঁ, সেই ইউনিভার্সিটির ভালো সেই কান্ট্রির ভালো ইউনিভার্সিটি কোনটা। সো একটা দেশে কিন্তু গুগল করলেই নরমালি দেখা যায় যে কোন ভালো ইউনিভার্সিটি গুলো আছে। রাইট? সো সেই ভালো ইউনিভার্সিটির লিস্ট থেকে আসলে দেখতে হবে যে কোন ইউনিভার্সিটিটাতে আপনার প্রোফাইল ম্যাচ করে, আপনার ফান্ডিং যে ক্যাপাবিলিটি সেটা ম্যাচ করে এবং সেখানকার লাইফস্টাইল কেমন, এমপ্লয়াবিলিটিটা কেমন, সেই জিনিসগুলো ইউনিভার্সিটির ক্ষেত্রে দেখতে হবে। অ্যান্ড দেন কামস সাবজেক্ট যে আমি আসলে ঠিক আছে ওই ইউনিভার্সিটি যাবো এবং কোন সাবজেক্টটা চয়েস করব। সাবজেক্টটা খুবই ইম্পোর্টেন্ট এবং পারহ্যাপস যে এই ৩ টার মধ্যে সাবজেক্টটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট। যে বাইরে যেয়ে আমি যেটা বলছিলাম যে বাইরে যেয়ে একটা ডিগ্রি অর্জন করা, ২ নাম্বার হচ্ছে রেসিডেন্সি, ৩ নাম্বার হচ্ছে ক্যারিয়ার। সো ক্যারিয়ারের ক্ষেত্রে সাবজেক্ট উইল প্লে দ্য মোস্ট ইম্পোর্টেন্ট রোল। আমি সাবজেক্ট নিয়ে কথা বলবো। বাট ফর দ্য টাইম বিং যে আমি যেটা বলছিলাম যে সাবজেক্টটা কেন ইম্পোর্টেন্ট? সাবজেক্টটা ইম্পোর্টেন্ট এইজন্য যে ইট উইল ডিফাইন যে হোয়াট কাইন্ড অফ ক্যারিয়ার ইউ উইল গেট। ইট উইল ডিফাইন ইউর চান্সেস টু মেক এ ক্যারিয়ার অ্যাব্রড। সো এইজন্যই সাবজেক্টটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। দেন বেস্ট কান্ট্রিজ টু স্টাডি অ্যাব্রড, রাইট? সো আমরা যেটা বলছিলাম যে কান্ট্রি চয়েস করা। সো কোন কান্ট্রি গুলো হচ্ছে স্টাডি অ্যাব্রড এর জন্য সবচাইতে ভালো। আসলে এই কান্ট্রি গুলোকে সিলেক্ট করা হয়েছে কয়েকটা পার্সপেক্টিভ থেকে যে ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি, তারপর হচ্ছে এমপ্লয়াবিলিটির দিক থেকে কেমন, তারপর হচ্ছে ওখানে গিয়ে যে জীবনযাত্রা মানটা কেমন সেই সব পার্সপেক্টিভ থেকে। এন্ড ইটস অল অ্যাবাউট গুগল সার্চ। আমি এখানে নিজে থেকে কিছুই লিখিনি। এটা হচ্ছে গুগল সার্চ করে ইনফরমেশন গুলো নেয়া। সো নাম্বার 1 থাকবে ইউএসএ। আমাদের একটা বড় একটা টিম এখানে হচ্ছে ওয়াসিমা আছেন একজন বা আরো অনেকে আছেন যারা আমাদের ডেটা কালেক্টর হিসেবে কাজ করেছেন আমাদের বড় একটা প্রজেক্টে যেটার কথা আমি প্রথম দিনে বলছিলাম। সো দে নো ইট অলরেডি যে কোন ইউনিভার্সিটিতে সবচেয়ে বেশি কোন দেশে সবচেয়ে বেশি ইউনিভার্সিটি আছে এবং কোন দেশের ইউনিভার্সিটি গুলো হচ্ছে সবচাইতে বেশি স্টুডেন্ট ফ্রেন্ডলি। সো এর মধ্যে ১ নাম্বারই থাকবে ইউএসএ। ইউএসএ হচ্ছে বলবো যে ওয়ার্ল্ডের অনেক বেশি ইউনিভার্সিটি আছে ইউএসএ তে এবং তারপর আসবে ইউকে। এই ২টা কান্ট্রি আমি বলব যে মোর অর লেস ওয়ার্ল্ডের প্রায় 70% আপ ইউনিভার্সিটি এবং কলেজেস এর হোম কান্ট্রিজ। সো ইউএস এবং ইউকে হচ্ছে টপ
র্যাঙ্কড, এবং এখানে 1 2 3 আসলে টপ র্যাঙ্ক না, আমি জাস্ট এটা সাজিয়েছি। সো ইউএসএ আছে, ইউকে আছে, অস্ট্রেলিয়া আছে, কানাডা আছে, জার্মানি আছে, ইউরোপের ভিতর জার্মানি আছে, ইতালি আছে, সুইজারল্যান্ড আছে, সুইডেন আছে, নেদারল্যান্ড আছে, চায়না আছে, জাপান আছে, আয়ারল্যান্ড আছে, ডেনমার্ক, ফ্রান্স। সো এই কয়েকটা দেশকে আমরা আসলে দেখা গেল যে স্টাডি অ্যাব্রোড এর ইনিশিয়াল ডেস্টিনেশন হিসেবে চুজ করতে পারি। সো এখানে ইউএসএ তে ইংলিশ স্পিকিং, ইউকে তে ইংলিশ স্পিকিং, অস্ট্রেলিয়াতেও ইংলিশ স্পিকিং, কানাডাতে হচ্ছে মিক্স ইংলিশ অ্যান্ড ফ্রেঞ্চ, আর হচ্ছে ফ্রেঞ্চ আর স্প্যানিশ, সরি আমি এখন মনে করতে পারছি না। আর জার্মানিতে হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ, ইটালিতে অনেক ক্ষেত্রে হচ্ছে ইটালিয়ান যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেটা শিখতে হবে, সুইজারল্যান্ডেও সেম অবস্থা, সুইডেনেও সেম অবস্থা, নেদারল্যান্ডেও সেম অবস্থা। সো এখানে যে ইউরোপের ভিতরে ইংলিশ স্পিকিং কান্ট্রি হিসেবে আছে দুইটা কান্ট্রি, ইউকে এবং আয়ারল্যান্ড, রাইট? সো আপনার যদি মনে হয় যে না আমি ইউরোপেই যেতে চাই শুধুমাত্র, এবং আমার ইংলিশ স্পিকিং কান্ট্রি হওয়াটা খুব জরুরি বা এসেনশিয়াল, দেন ইউ হ্যাভ অনলি টু অপশনস, যে একটা হচ্ছে ইউকে আর একটা হচ্ছে আয়ারল্যান্ড। আর যদি এর বাইরে যেমন ইউএসএ তে যেতে চাইলে ইউএসএ তে তো সবগুলো ইউনিভার্সিটিতে মোটামুটি ইংলিশ স্পিকিং হচ্ছে কোর্সগুলো। তারপর হচ্ছে অস্ট্রেলিয়াতেও ইংলিশ, অ্যান্ড কানাডাতে যাওয়ার আগে একটু দেখে যেতে হবে যে এটা হচ্ছে কি ইংলিশে না ওদের যে নেটিভ ল্যাঙ্গুয়েজ সেটাতে। সো এই হচ্ছে মোটামুটি বেস্ট কান্ট্রিজ টু স্টাডি অ্যাব্রড, এবং যেটা বললাম যে দোজ আর নট লিমিটেড টু দোজ কান্ট্রিজ অনলি, রাইট? আরো অনেক কান্ট্রিজ আছে, আপনারা এটা এক্সপ্লোর করতে পারেন। ইভেন আমি জাস্ট একটা ছোট উদাহরণ দিই, যেমন ইন্ডিয়া, পাশের দেশ ইন্ডিয়া, রাইট? সো আইআইএম, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, অথবা আইআইটি বোম্বে, রাইট? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, লাস্ট যে ওয়েবিনারটাতে আপনারা জয়েন করেছেন, ফাইম যেখানে এসেছিল, ও আমার অনেক জুনিয়র। সো ও কিন্তু আইআইটি থেকে পড়া। সো আইআইটি ইন্ডিয়াতে হলেও ওদের র্যাঙ্কিং কিন্তু 100-র ভেতর, রাইট? বা 100-র কাছাকাছি। সো সেক্ষেত্রে আপনার চিন্তা করতে হবে যে আমি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছি যেটাকে আসলে ওয়ার্ল্ডে সবাই চেনে। যেমন আইআইটি কে কিন্তু অনেকে চেনে ইন্ডিয়াতে হলেও। সো যদি ওরকম মেন্টালিটি থাকে যে না আমি আসলে ভালো ইউনিভার্সিটিতে যেতে চাই, নো ম্যাটার হুইচ কান্ট্রি ইট ইজ, যে আপনি কিন্তু হচ্ছে ইন্ডিয়াকেও অপশনে রাখতে পারেন। মালয়েশিয়াতেও অনেক ভালো ভালো ইউনিভার্সিটি আছে, রাইট? থাইল্যান্ডেও আছে এআইটি, যেটা সেটা খুব ভালো ইউনিভার্সিটি, এবং সাউথ কোরিয়াতেও অনেক ভালো ভালো ইউনিভার্সিটি আছে। তো বিষয়টা সেভাবে আসলে চিন্তা ভাবনা করতে হবে। নেক্সট হচ্ছে টপ সাবজেক্টস উইথ হাই এমপ্লয়াবিলিটি রেট। সো সাবজেক্ট সবগুলোই ভালো, রাইট? উই ক্যানট সে যে এই সাবজেক্ট খারাপ, এই সাবজেক্ট ভালো। ইটস জাস্ট অ্যাবাউট এমপ্লয়াবিলিটি, যে আসলে যারা এই বাইরের দেশগুলোতে আছে তাদের জন্য ফিল্ডটা অনেক বেশি ওয়াইড ওপেন, যে তারা চাইলে পলিসি মেকার হতে পারে, তারা চাইলে কবি সাহিত্যিক হতে পারে, তারা চাইলে হচ্ছে ফিলোসফি নিয়েও পড়াশোনা করতে পারে, রাইট? বাট আমরা যেহেতু বাইরে থেকে আসবো, মানে বাংলাদেশের মতো একটা জায়গা থেকে, আমাদের আসলে একটু চুজি হতে হবে আনফরচুনেটলি। এবং চুজি হওয়ার কারণ হচ্ছে এটাই, যে ওরা আপনাকে সেই সব জবেই নিবে যেখানে হচ্ছে ওদের লোকজন লাগবে, এবং যেই ক্ষেত্রগুলোতে ওদের নেটিভদেরকে পাওয়া যায় না, রাইট? অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। অর যেসব ক্ষেত্রে আপনি প্রুভ করতে পারেন যে আপনি তাদের নেটিভদের থেকে অনেক ভালো। তো সেই জন্যই সেটার উপর বেসিস করে কয়েকটা সাবজেক্টকে হচ্ছে এখানে সিলেক্ট করা হয়েছে। অ্যাকাউন্টিং আছে, ফাইন্যান্স আছে, বিজনেস ম্যানেজমেন্ট আছে। বিজনেস ম্যানেজমেন্টও একটু ট্রিকি, এটা একটু চুজি হতে হবে যে আসলে কোন কোন সাবজেক্টগুলো বিজনেস ম্যানেজমেন্টের। যেমন হচ্ছে এটা হতে পারে ডিজিটাল মার্কেটিং, রাইট? যেই সাবজেক্টগুলো সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, যে সাবজেক্টগুলোর ডিমান্ড এখন ওয়ার্ল্ডে অনেক বেশি। টিপিক্যাল ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এটা আসলে এখানেই অনেক লোক আছে যারা এটা করে। সো সেক্ষেত্রে হচ্ছে এটা চান্স একটু কম, আমি বলেই দিচ্ছি। বায়োমেডিক্যাল আছে, এগ্রিকালচার আছে, সাইবার সিকিউরিটি আছে, ডেটা সায়েন্স, আইটি, এভিয়েশন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, ল, নার্সিং অ্যান্ড এনভায়রনমেন্ট। সো এই সাবজেক্টগুলোকে মোটামুটি এমপ্লয়াবিলিটির দিক থেকে আসলে হায়ার এমপ্লয়াবিলিটি রিলেটেড সাবজেক্ট বলা হয়ে থাকে। এর বাইরেও যেটা বললাম যে অনেক সাবজেক্ট থাকতে পারে, অ্যান্ড রিসার্চের ক্ষেত্রে আসলে সাবজেক্টের কোনো ব্যারিয়ার নেই। আপনার রিসার্চ কিন্তু যে কোনো ফিল্ডে হতে পারে। আমি যেই কথাটা বলছিলাম সেটা মেইনলি হচ্ছে মাস্টার্স এর জন্য এবং মাস্টার্স পর এমপ্লয়াবিলিটির জন্য। বাট ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু বি এ রিসার্চার, ইফ ইউ ওয়ান্ট টু ডু এ পিএইচডি অ্যাব্রড, দেন আপনার আসলে এটার একদমই ব্ল্যাঙ্ক। এটার কোনো হচ্ছে কোনো সাবজেক্ট এখানে থাকার দরকার নেই। বিকজ হুইচ এভার সাবজেক্ট ইউ আর স্টাডিং in at the moment, or whichever subject you want to do research in the future, যে ওইটাই আপনাকে বলে দিবে যে আপনার আসলে কার সাথে যোগাযোগ করতে হবে, এবং সেক্ষেত্রে এই সাবজেক্টের ক্রাইটেরিয়াটা থাকবেই না। কারণ রিসার্চটা হয় সবগুলো ফিল্ডেই, যেটা ফিলোসফি হতে পারে, কেমিস্ট্রি হতে পারে, ফিজিক্স হতে পারে, অ্যাকাউন্টিং হতে পারে, সব ক্ষেত্রেই হতে পারে। তো সেই ক্ষেত্রে আসলে এটা অতটা রিজিড না, এই লিস্টটা। দেন হচ্ছে এন্ট্রি রিকোয়ারমেন্ট, রাইট? আমরা যে বাইরে পড়াশোনা করতে যাব আমাদের কি কি লাগবে। সো আমি অল্প করে বলেছিলাম স্ট্রেংথ, যে আমাদের আসলে কি কি থাকলে ভালো। সো আরেকবার বলি, সিজিপিএ, অফকোর্স সিজিপিএ। এখন সিজিপিএটা কত? যদি স্কলারশিপের জন্য টার্গেট বা এইম না থেকে থাকে, সিজিপিএ ডাজন্ট ম্যাটার দ্যাট মাচ, রাইট? খুব বেশি একটা ম্যাটার করে না। তো ম্যাটারটা কি করে, যে আপনার স্কলারশিপের ক্ষেত্রে। সো আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে ভালো সিজিপিএ কত, এটা আসলে আবারও বলছি খুবই বেশি সাবজেক্টিভ। ভালো সিজিপিএ বলতে তেমন কিছু নেই, বাট আপনি যদি আসলেই ফুল ফান্ডেড স্কলারশিপ পেতে চান, 3.8
আমি বলব আমার পার্সপেক্টিভ থেকে যে থাকতেই হয়। তাহলে বোঝা যাবে যে আপনি মোটামুটি সেফ পজিশনে আছেন। এখন ওইটাও ডিপেন্ড করে যে কোন সাবজেক্টে। যেমন বিজনেসের সাবজেক্টে কিন্তু 3.8 পাওয়া কম্পারেটিভলি ইজি। দেন হচ্ছে যে আর্টস এর বা হিউম্যানিটারি যে সাবজেক্ট গুলো আছে সেগুলোর তুলনায়। তো সেক্ষেত্রে এটাও ডিপেন্ড করবে যে আপনি কোন ফিল্ডে এপ্লাই করছেন। রাইট? দেন পাবলিকেশন। সো এইটা হচ্ছে অনেক বড় একটা ওয়েটেজ আপনাকে দিবে অ্যাডমিশনের ক্ষেত্রে যে কয়টা পাবলিকেশন আছে, কোন জার্নালে পাবলিশ হয়েছে, আপনি কি ফার্স্ট অথর ছিলেন না সেকেন্ড অথর ছিলেন। তো সেই বিষয়গুলো আপনার দেখতে হবে। স্পেসিফিক্যালি তো আপনারা জানেনই যে পিএইচডি এর ক্ষেত্রে যদি পাবলিকেশন থাকে ইট উইল বি অ্যান অ্যাডেড অ্যাডভান্টেজ অ্যান্ড সামটাইমস মাস্টার্স এর জন্য বা রিসার্চ বেসড মাস্টার্স এর জন্য পাবলিকেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকে। আইএলটিএস এটা অলরেডি বলেছি। আইএলটিএস এর আসলে কোনো বাধ্যবাধকতা নেই বা হচ্ছে কোনো লিমিট নেই। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার 6.5 মিনিমাম থাকতে হয় এবং ওভারঅল হচ্ছে আ মানে প্রত্যেকটা ব্যান্ডে 6.5 থাকতে হয়, ওভারঅল 7 থাকতে হয়। অনেক ইউনিভার্সিটি 7 থাকতে হবে প্রত্যেকটা ব্যান্ডে 7.5। আবার কোনো ইউনিভার্সিটি সবগুলো ব্যান্ডে মিনিমাম 6 এবং 6.5 ও একসেপ্ট করে। সো যদি আমি বলি একদম মিডিয়াম টিয়ারের একটা ইউনিভার্সিটিতে যেতে হলে মিনিমাম আপনাদের মাথায় রাখতে হবে যে 6.5 পেতে হবে। প্রত্যেকটা ব্যান্ডে 6 রাখতে হবে। যদি মোটামুটি মানের কোনো একটা ভালো ইউনিভার্সিটিতে আপনারা যেতে চান। জিমেট জিআরই এটাও খুবই সাবজেক্টিভ। এটাও ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে। আপনি যদি ভালো কোনো ইউনিভার্সিটিতে যেতে চান, মানে হচ্ছে এমবিএ করতে বা মাস্টার্স করতে সেক্ষেত্রে জিমেটটা আপনাকে হেল্প করবে। বাট তার আগে আপনাকে দেখতে হবে যদি আপনার যে প্রেফার্ড যে ইউনিভার্সিটি আছে সেখানে জিমেট কোনো ফান্ডিং দেয় কিনা। যদি মনে হয় যে ফান্ডিং দেয় এবং জিমেট ইজ এ রিকোয়ারমেন্ট দেন গো ফর ইট। রাইট? শুধু আমি দেখলাম না, জানলাম না, আমি রিসার্চ করলাম না, আমি জিমেট নিয়ে পড়ে থাকলাম সারাদিন। আমি বলব যে এটার কোনো দরকার নেই। আমি যখন আয়ারল্যান্ডে আসি, যখন আমি ইরাসমাসের জন্য এপ্লাই করি, আসলে আমি দেখলাম আয়ারল্যান্ডের জিমেটের কোনো রিকোয়ারমেন্ট ছিলই না। whereas আমার ফ্রেন্ড যে কিনা নেদারল্যান্ডে দিল, তার হচ্ছে জিমেট রিকোয়ারমেন্ট ছিল। whereas আয়ারল্যান্ডে আমার ইউনিভার্সিটির র‍্যাংকিং নেদারল্যান্ডের চেয়ে অনেক হাই র‍্যাঙ্কড ইউনিভার্সিটি ছিল। তো সেটাই বলছি যে আপনি কোন ইউনিভার্সিটিতে যেতে চান, তাদের রিকোয়ারমেন্ট আছে কিনা সেটা একটু দেখে নেবেন। ফান্ডিং, এখন ফান্ডিংটা কি হয়? ফান্ডিংটা যেটা হয় ওরা দেখতে চায় যে আপনি একাডেমিক ফিটা পে করতে পারছেন কিনা। অ্যান্ড ভিসার ক্ষেত্রে আপনার দেখবে যে মিনিমাম 6 মান্থস আপনি এখানে এসে সার্ভাইভ করতে পারবেন কিনা এট ইউর ওন। সো এই এতটুকু মিনিমাম ফান্ডিং আপনাকে দেখাতে হবে যে ব্যাংক স্টেটমেন্টে আমার এত টাকা আছে যে আমি এখানে এসে আমি নিজেরটাই নিজে ম্যানেজ করতে পারবো। অফকোর্স এখানে এসে আপনি পার্ট টাইম জব করতে পারবেন। আমি আয়ারল্যান্ডের কথা বলছি যে 20 আওয়ার্স পার্ট টাইম পার উইকে। আর হচ্ছে যখন বন্ধ থাকবে স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটি তখন 40 আওয়ার্স কাজ করা যায়। তো সেখান থেকে আপনি মোটামুটি একটা ভালো একটা আর্নিং হচ্ছে ম্যানেজ করতে পারবেন। বাট এট দ্য সেম টাইম ওরা দেখতে যাবে যে আপনার আসলে ফান্ডিংটা আছে কিনা। নাও টু ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অর থ্রি ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট পারহ্যাপস যে এই এন্ট্রি রিকোয়ারমেন্টের নাম্বার 1 হচ্ছে সিভি, নাম্বার 2 স্টেটমেন্ট অফ পারপাস, নাম্বার 3 হচ্ছে রেফারেন্সেস, রাইট? সো সিভি ইজ one of the most important thing that you need to have from your first year, রাইট? আমরা অনেক সময় ফার্স্ট ইয়ারে সিভি করি না। আমি আমার জুনিয়রদেরকে দেখি যে যখন ইন্টার্নশিপের সময় হয়, একটা সিভি বুক বের করার সময় হয় তখন তড়িঘড়ি করে সিভি করে। আজকাল আবার দেখলাম যে অনেক প্রফেশনাল সিভি রাইটারও আছে। সো প্রফেশনাল সিভি রাইটারের কাছে যাওয়াটা কোনো অন্যায় না বা কোনো পাপ না। বাট আমি এটাই চাইবো যে হচ্ছে আপনার ইউনিভার্সিটি স্টুডেন্টস সো 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 তৈরি করতে পারবেন না। এটা হচ্ছে আমার প্রশ্ন। সো দেখা যায় যে আমরাও কিন্তু হচ্ছে আমাদের যে ফাইন্যান্সের যেটা বললাম একটা প্ল্যাটফর্ম আসবে যেটা ইনোভেটিভ প্ল্যাটফর্ম, সেখান থেকে প্রফেশনাল সার্ভিস গুলো দিব। রাইট? যে হ্যাঁ, যদি কারোর নিতান্তই প্রয়োজন হয় সে আমাদের কাছ থেকে প্রফেশনাল সিভি সার্ভিস নিতে পারবে। বাট দ্যাটস নট এ প্রায়োরিটি ফর আস। আমাদের জন্য ওইটা কখনোই একটা প্রায়োরিটি হবে না। আমরা আসলে চাই যে আমাদের ওয়েবিনার গুলো বা আমাদের ইনফরমেটিভ যে সেশন গুলো থেকে যেন মানুষ শিখতে পারে, জানতে পারে এবং নিজেরটা নিজেরাই প্রিপেয়ার করতে পারে। সো আমি হয়তোবা মিশিকে বলব যে আমরা নেক্সট আমি জানি না মিশি অলরেডি ইনক্লুড করেছে কিনা, বাট হয়তোবা এরকম একটা সেশন আমরা রাখবো যে সিভি রাইটিং বা স্টেটমেন্ট অফ পারপাস কিভাবে লিখতে হয়, যে আমি কোনো একজন এক্সপার্টকে ইনভাইট করব যেখানে এসে আপনাদেরকে সেটার উপর ট্রেনিং দিতে পারে। স্টেটমেন্ট অফ পারপাসটা সেটা হচ্ছে একটা চিত্রনাট্য। একটা মুভিতে যেমন চিত্রনাট্য থাকে এই শব্দটা আমি ইউজ করি সব জায়গাতে। এটা আসলেই যে একটা চিত্রনাট্য। আপনার লাইফ, আপনার লাইফের হচ্ছে হ্যাপিনেস এখানে লিখতে হবে। আপনার লাইফের ট্র্যাজেডি এখানে লিখতে হবে। আপনার লাইফের যে ক্লাইম্যাক্সটা সেটাও এখানে লিখতে হবে। অ্যান্ড লিখে আপনার একটা কনক্লুশন দিতে হবে। সো কনক্লুশনটা কি? যে হচ্ছে আমি কেন ইউনিভার্সিটিতে পড়তে আসতে চাই? আমাকে কেন ইউনিভার্সিটি আমি এখান থেকে কি শিখতে চাই? শিখে যে আমি আমার কমিউনিটিতে কিভাবে কন্ট্রিবিউট করতে পারবো? এট দ্য সেম টাইম আমি এই ফরেন ইউনিভার্সিটির জন্য কি করতে চাই? ফরেন ইউনিভার্সিটি কিভাবে আমাকে পেলে উপকৃত হবে? এই বিষয়গুলোই এই চিত্রনাট্যে লিখতে হবে। অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইস। আমি যখন ইউসিটি তে ছিলাম তখন আমি হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাডমিশন ডিপার্টমেন্টে কাজ করি এবং কাজ করতে যেয়ে এই বিষয়গুলোই দেখেছি যে তারা খুব কেয়ারফুলি দেখার চেষ্টা করে। রাইট? যে হচ্ছে সিভিটা কতটুকু জেনুইন এবং সিভিতে কতটুকু তার রিফ্লেকশনটা এসেছে এবং স্টেটমেন্ট অফ পারপাস এ সে কতটুকু তার নিজেকে এক্সপ্রেস করতে পেরেছে এবং কতটুকু সে বোঝাতে সক্ষম হয়েছে বা রেশনালাইজ করতে সক্ষম হয়েছে যে হি অর শি ইজ এলিজিবল ফর দিস ইউনিভার্সিটি। রাইট? অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইস। অনেক সময় কিন্তু স্টেটমেন্ট অফ পারপাস এর উপর ভিত্তি করে অনেকে স্কলারশিপ পায়, অনেকে পায় না।
রাইট? সো অনেকে দেখা যায় যে অনেক কম সিজিপি নিয়েও ইরাসমাস পেয়ে গিয়েছে। কারণ তার হয়তো পাবলিকেশন ছিল। তার একটা হচ্ছে আ আরো এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস অনেক ভালো ছিল। এট দ্য সেম টাইম সে এমন একটা স্টেটমেন্ট অফ পারপাস লিখেছে, এসওপি বা অ্যা এসওপি লিখেছে যেটার কারণে তারা মনে করছে ইয়েস, হি অর শি ইস দ্য মোস্ট ডিজার্ভিং ক্যান্ডিডেট ফর দিস স্কলারশিপ, রাইট? তো সেক্ষেত্রে কিন্তু একটা ডিফারেন্স ক্রিয়েট হয়েই যায়। দেন হচ্ছে রেফারেন্স। সো রেফারেন্সের জন্য বাংলাদেশে যেটা আমরা ট্র্যাডিশনালি চিন্তা করি যে হচ্ছে যে খুব হেভি ওয়েট রেফারেন্স থাকতে হবে। যেমন হচ্ছে কোনো সচিবের কাছ থেকে রেফারেন্স, বাংলাদেশ ব্যাংকের হচ্ছে গভর্নর যে তার কাছ থেকে রেফারেন্স। কিন্তু বিষয়টা কিন্তু এরকম না। বিষয়টা হচ্ছে তারা দেখতে চাইবে যে who gave you the reference? তারা দেখতে চাইবে যে one or two people who really worked with you ফর এ পিরিয়ড অফ টাইম। যে হচ্ছে যেমন আপনার ইন্টার্নশিপ সুপারভাইজার হতে পারে বা আপনার মাস্টার্সের থিসিস সুপারভাইজার হতে পারে, যে কিনা আপনাকে দেখেছে, সে আপনার মোরাল সম্পর্কে জানে, এথিক্স সম্পর্কে জানে, আপনার ওয়ার্ক এথিক্স সম্পর্কে জানে, অ্যান্ড হি অর শি অ্যাকচুয়ালি নোজ ইউ অ্যাজ এ হিউম্যান, যে আপনি একজন হিউম্যান বিং হিসেবে কেমন সেটাও জানে। সো এই বিষয়গুলো তার কাছ থেকে একটা রেকমেন্ডেশন নিতে হয়। প্রফেশনাল হলো যে আপনার যদি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, সেই অর্গানাইজেশনের বস বা হচ্ছে যিনি ইমিডিয়েট সুপারভাইজার তার কাছ থেকেও নিতে পারেন, বা হচ্ছে আপনার যিনি ইমিডিয়েট কলিগ, যে কিনা আপনাকে সুপারভাইজ করেছে বা দেখেছে বা আপনার কাজ অ্যাপ্রিস করেছে, তার কাছ থেকেও আপনি একটা নিতে পারেন। সো এই হচ্ছে মোটামুটি এন্ট্রি রিকোয়ারমেন্টের জিনিসপত্র আপনার থাকতে হবে। আইএলটিএস ভার্সাস টোফেল, এটা খুবই একটা কমন কোশ্চেন, যে আইএলটিএসটা আসলে ইউরোপের বেশিরভাগ দেশেই হচ্ছে আইএলটিএসটাই প্রেফার করে। আর এখন অনেক জায়গাতে হচ্ছে, আর ইউএসএ তে মূলত টোফেলটা নিত আগে, কিন্তু এখন ইউএস এর অনেক ইউনিভার্সিটিতে আইএলটিএসটা নেয়। সো আমাকে যদি পার্সোনাল প্রেফারেন্স দেওয়া হয় যে আমি কোনটা দিব, আমি বলবো যে গো ফর আইএলটিএস। আইএলটিএস দিলে এটা হচ্ছে অনেক অনেক বেশি দরজা হচ্ছে উন্মোচন করে দেয়। সো আমি বলবো নির্দ্বিধায় ইউ ক্যান গো ফর আইএলটিএস। দেন নেক্সট ভেরি কমন কোয়েশ্চেন, জিআরই ভার্সাস জিম্যাট। সো বিজনেস স্টুডেন্ট যারা, তাদের জন্য জিম্যাটটা অনেক অনেক বেশি ইউনিভার্সিটিতে অ্যাকসেপ্টেড। সো দে শুড গো ফর জিম্যাট। অ্যান্ড যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট বা লাইফ সায়েন্সের স্টুডেন্ট, তারা হচ্ছে জিআরইটা দিতে পারে। তো সেক্ষেত্রে যেটা আগেও বলেছিলাম যে জিমেটটা কিন্তু যারা মাস্টার্স করতে যাবে তাদের জন্য সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। সো আগে দেখে নেয়া যে হ্যাঁ, আমার এই ৪-৫ টা ইউনিভার্সিটি আমার টার্গেটে আছে। সেই ৪-৫ টা ইউনিভার্সিটিতে যদি আমি যেতে চাই, তারা কি জিমেটটা চায় কিনা বা জিআরইটা চায় কিনা। এটা দেখে সে হচ্ছে জিমেট বা জিআরইর জন্য অ্যাপ্রোচ করা। সো দেন কভার লেটার, আমি আসলেই কথা বলে ফেলেছি অলরেডি। কভার লেটার যে হাউ অ্যাজ এ পারসন, অ্যাপোলজি ফর মাই স্পেলিং মিস্টেক, হাউ অ্যাজ এ পারসন ইউ ক্যান কন্ট্রিবিউট টু দ্য ইউনিভার্সিটি প্রোগ্রাম, কালচার অ্যান্ড দ্য কমিউনিটি, হাউ দ্য ইউনিভার্সিটি, ইটস কোর্স, দ্য কালচার অ্যান্ড কমিউনিটি ক্যান বেনিফিট ইউ পার্সোনালি অ্যান্ড প্রফেশনালি। সো কভার লেটার এই বিষয়গুলো থাকবে। আর সিভিতে থাকবে প্রেজেন্টেশন, যে আপনি আপনার নিজেকে কিভাবে প্রেজেন্টেশন করছেন। পারসুয়েশন, আপনি তাদেরকে পারসুয়েট করছেন যে আপনাকে কেন তারা নিবে। অ্যান্ড পারপাস, যে আপনার আসলে উদ্দেশ্যটা কি সেই ইউনিভার্সিটিতে যাওয়ার এবং সেখান থেকে শেখার। এই বিষয়গুলো থাকতে হবে আপনার সিভিতে। দেন হচ্ছে টাইমলাইনটা প্ল্যান করা। মোস্ট অফ দ্যা ইউনিভার্সিটিস হচ্ছে সেপ্টেম্বর থেকে সেমিস্টার শুরু করে, যেহেতু ওদের একটা অটাম সেশন থাকে। সো অটাম সেশনের জন্য আসলে অ্যাপ্লিকেশন শুরু হয়ে যায় জানুয়ারি থেকেই, বা কোনো কোনো ক্ষেত্রে ডিসেম্বর থেকে শুরু হয়ে যায়। জানুয়ারি থেকে মে পর্যন্ত যেটা চলে, এবং মে থেকে বা এপ্রিল থেকে দেখা গেল যে ডিসিশন গুলো দিয়ে দেয়। অ্যান্ড অ্যাডমিশনটা শুরু হয় তখন থেকে। অ্যান্ড যদি মেতে ভিসা হয়ে যায়, আমি বলব যে সেপ্টেম্বরের সেশন ধরার জন্য জুলাই জুলাই থেকে ভিসাটা প্রসেসিং শুরু করে দেওয়া উচিত, ৮ সপ্তাহ মিনিমাম হাতে রেখে। ক্লাস স্টার্টস ফ্রম সেপ্টেম্বর অনওয়ার্ডস। এবং অনেক ইউনিভার্সিটি, নট অনেক, আসলে ম্যাক্সিমাম ইউনিভার্সিটির হচ্ছে জানুয়ারি সেমিস্টারও থাকে। তো সেক্ষেত্রে সময়টাকে ওইভাবে এগিয়ে আনতে হবে। যেমন হচ্ছে সেপ্টেম্বরের সেমিস্টার যখন ওরা শুরু করে দেয়, তারপর থেকে কিন্তু ওরা জানুয়ারির ইনটেক আবার নেওয়া শুরু করে দেয়। সো যদি কেউ সেপ্টেম্বর মিস করে, তখন হচ্ছে কিন্তু তার সেভাবে অক্টোবর থেকে এই যে অ্যাডমিশন প্রসেসটা সেটা শুরু করে দেওয়া উচিত জানুয়ারি সেশন ধরার জন্য। দেন এটা হচ্ছে আমার পার্সোনাল কিছু টিপস। আমি এখানে এসেছি কয়েক বছর হয়ে গেছে। সো আসার পরে আসলে কি করা? আসার পরে দেখা যায় অনেকে হচ্ছে ভাবে যে আরে বাংলাদেশ থেকে এসেছি, আমি আসলে কিছু ক্যাশ করে নেই। দেখা গেল একটা ক্যাজুয়াল জব করি, কিছু ক্যাশ করি, ক্যাশ টাকা কামাই, জমাই, তো একটু বাংলাদেশে আমার ফাইন্যান্সিয়াল পজিশনটাকে ভালো করি। আসলে ব্যাপারটা হ্যাঁ, ইউর থিংকিং ইজ রাইট, বাট দেয়ার ইস আ টাইম ফর এভরিথিং। যে এইখানে যারা মাস্টার্স করতে আসে আয়ারল্যান্ডে, ইউকে তে বা এইসব দেশে, তারা কিন্তু মাস্টার্স করার পর হচ্ছে ২ বছরের হচ্ছে এখানে থাকার এবং কাজ করার পারমিশন পায়। তো সেক্ষেত্রে বাংলাদেশ থেকে যেই টাকাটা খরচ করে একজন স্টুডেন্ট আসে, ধরে নিলাম সে স্কলারশিপ পায়নি। সে কিন্তু ওই ২ বছর কাজ করেও কিন্তু তার ইনভেস্টমেন্টটাকে হচ্ছে উঠিয়ে আনতে পারে। রাইট? সেজন্য খুব তাড়াহুড়ার কোনো দরকার আমি দেখি না। আমি বলব যে যারা এসেছে তারা যেন ইনভেস্টমেন্ট হিসেবে দেখে এটাকে। যে আমি একটা ইনভেস্টমেন্ট করেছি, এটা রিটার্ন আসবে, কিন্তু আসতে আমার কয়েকদিন সময় লাগবে। ২ বছর বা ৩ বছর। তো সেক্ষেত্রে আমি বলব যে ফোকাস অন ইউর ডিগ্রি, যে একটা ভালো রেজাল্ট করা, একটা ফার্স্ট ক্লাস পাওয়া বা হচ্ছে একটা ডিস্টিংশন পাওয়া, ইট উইল মেক এ হিউজ ডিফারেন্স। যখন আপনি জবের এপ্লাই করবেন বা হচ্ছে আপনাকে যখন ইন্টারভিউতে ডাকবে, যে এটা আসলে অনেকটা ডিফারেন্স মেক করে। মেক কানেকশন,
যে নেটওয়ার্কিংটা করা, LinkedIn প্রোফাইল না থাকলে সেটাকে আপ টু ডেট করা। আর হচ্ছে আ LinkedIn প্রোফাইলটাকে আপ টু ডেট করা। তারপর হচ্ছে ইন্ডাস্ট্রি মানুষের সাথে কনট্যাক্ট করা। তাদের কাছ থেকে টিপস চাওয়া যে আমি আসলে কিভাবে এই কোম্পানিতে জব করতে চাই, অ্যাপ্রোচ করতে চাই। এই ধরনের নলেজ গুলো জানা। বিভিন্ন ক্যারিয়ার ইভেন্ট থাকবে বাইরের ইউনিভার্সিটি গুলো, সেগুলোতে জয়েন করা। এই বিষয়গুলো হচ্ছে মাথায় রাখতে হবে। ডোন্ট গো ফর শর্ট টার্ম ক্যাশ। এটা আমি সবসময় সবাইকে বলি। আসলে একবার টাকার যে নেশা সেটাতে পড়ে গেলে দেখা যাবে আর ক্যারিয়ার হবে না। তো সেক্ষেত্রে দেখা যাবে আপনি যেখানে ছিলেন সেখানেই থাকবেন। দেখা গেল আপনি 10 ইউরো পার আওয়ারে কাজ করছেন। আপনি ৫ বছর পর ওই একই রেটে কাজ করছেন। হয়তোবা 10 ইউরো থেকে 11 ইউরো হয়েছে পার আওয়ার। বাট আপনি সেম পজিশনে আছেন উইথ ডিউ রেসপেক্ট। বা দেখা গেল আপনি যদি ওই ১ টা বছর কম্প্রোমাইজ করতেন বা ২ টা বছর, তখন দেখা যেত ইউ উড হ্যাভ বিন ইন এ ভেরি, ভেরি বেটার পজিশন। আমি ফাইন্যান্সিয়ালি বলছি। অ্যান্ড ইমপ্রুভ স্কিলস, যে স্কিলস এর কোনো বিকল্প নাই। বাইরের দেশ হোক বা বাংলাদেশেও হোক, বাংলাদেশেও দেখা যাবে কয়েক বছর পর যে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এর ধাক্কা আসবে। তো সেক্ষেত্রে আসলে স্কিলসটা হচ্ছে কি? হুম? স্কিলসটা হচ্ছে কি রোল প্লে করবে। যে ডিগ্রি থাকতেই পারে। বাট তারা দেখতে চাইবে যে কারা আসলে এই কাজটা করতে পারবে। রাইট? আমি ফাইন্যান্সার এর ক্ষেত্রে সবসময় মনে করি যে I don't need the best people. I need the right people. যে রাইট পিপল থাকলে আস্তে, আস্তে স্কিলস ডেভেলপ করে কিন্তু তাদেরকে আসলে কাজ আমি হচ্ছে কি বলে যে তাদেরকে যদি আমি দেখিয়ে দেই যে কাজটা এভাবে করতে হবে, তারা করতে পারবে। বাট দেখা গেল বেস্ট পিপল, বাট হচ্ছে একাডেমিক্যালি বেস্ট পিপল, বাট দেখা গেল স্কিলস নাই। তো সেক্ষেত্রে কিন্তু আসলে আমার হচ্ছে আ তেমন কোনো একটা বেশি আমি আশাবাদী হতে পারব না। লুক ফর ইন্টার্নশিপ, বাইরে গেলে আসলে অনেক আনপেইড ইন্টার্নশিপ থাকে, পেইড ইন্টার্নশিপ থাকে। তো সেই ইন্টার্নশিপ গুলোতে আসলে পার্টিসিপেট করা বা রিকোয়েস্ট করা বা এপ্লাই করা, যেন হচ্ছে সেখান থেকে কিছুটা স্কিলস সেখান থেকে গ্যাদার করা যায়, এক্সপেরিয়েন্স গ্যাদার করা যায়, which will help you a lot. এখন বেস্ট স্কলারশিপ ইন অ্যাকচুয়ালি ইউরোপ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, আমি আসলে এই স্লাইডটা আগেও আরেকটা জায়গায় প্রেজেন্ট করেছিলাম। সেটা ছিল হচ্ছে ইউরোপের উপর। তো সেজন্য আমার হাইলাইট হেডিংটা এখনো চেঞ্জ করা হয়নি। বাট আমি নিচে হচ্ছে ওয়ার্ল্ডের যে ইউনিভার্সিটি গুলো আছে, শুধু ইউ না বাট বাইরেও, সেই ইউনিভার্সিটির হচ্ছে স্কলারশিপ গুলো কি, কি? সো একটা হচ্ছে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ, যেটাতে আমি এসেছি। ইউরোপের বলা যেতে পারে যে সবচেয়ে অন্যতম, সবচেয়ে বলব না, বলব অন্যতম বড় প্রেস্টিজিয়াস স্কলারশিপ হচ্ছে ইরাসমাস মুন্ডাস। এটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে দেয়া হয়। এটা হচ্ছে এটার বিশেষত্ব যে হচ্ছে এটা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে এদের তাদের যারা মেম্বার কান্ট্রি আছে তাদের সমন্বয়ে একটা স্কলারশিপ দেওয়া হয়। এবং দ্য বেস্ট থিং অ্যাবাউট ইরাসমাস মুন্ডাস ইজ যে এটাতে আমি যেমন ইরাসমাসে এসেছি ফুল ফান্ডেড, এবং ফুল ফান্ডেড আসার ফলে যেটা হয়েছে যে আমি পার্সোনালি আয়ারল্যান্ড চুজ করেছিলাম। যে এটা অপশন দেয় যে হয় ২ টা দেশে ২ টা দেশ চুজ করার, অনেক ক্ষেত্রে ৩ টা দেশ চুজ করার থাকে, আবার অনেক ক্ষেত্রে একটা দেশই চুজ করা যায়। যে আপনি চাইলে ৩ টা দেশ মিলে একটা মাস্টার্স করতে পারেন। যেমন একটা সেমেস্টার এক জায়গায়, আরেকটা এক জায়গায়, আরেকটা আরেক দেশে। যেহেতু এরা ওই সেনজেনভুক্ত দেশগুলো বা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন তো একটা কমন ইউনিয়ন। তো সেখানে হচ্ছে এই ফ্যাসিলিটি আছে যে আপনি একটা সেমেস্টার স্পেনে, একটা ফ্রান্সে, একটা ইউকে তে এভাবে করা যায়। সো এটা কি হবে যে আপনাকে ৩ টা দেশের ফ্লেভার আপনাকে কিন্তু ১-১.৫ বছর বা ২ বছর দিয়ে দিচ্ছে। এবং হচ্ছে এটা ফুলি ফান্ডেড। যারা ইরাসমাস মুন্ডুসটা পায়, অনেকে কিন্তু পায় ইরাসমাস স্কলারশিপ, রাইট? বাট ইরাসমাসে অনেক সময় হচ্ছে ফুলি ফান্ডেড থাকে, অনেক সময় থাকে না। আরেকটা আছে ইরাসমাস মুন্ডুস, যেটা হচ্ছে 100% হচ্ছে ফুল ফান্ডেড। ফুলব্রাইট স্কলারশিপ আই হোপ অনেকে জানেন অলরেডি, ইউএস এর অন্যতম প্রেস্টিজিয়াস স্কলারশিপ। অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড স্কলারশিপ, যেটা অস্ট্রেলিয়ার সবচেয়ে প্রেস্টিজিয়াস স্কলারশিপ। এবং আরো অনেক স্কলারশিপ আছে, আপনারা লিস্টটা দেখেই নিতে পারেন। আমি আসলে যেটা বলছি সেটা আপনারা সামনে দেখতেই পাচ্ছেন যে কানাডাতে মেইনলি হচ্ছে ইউনিভার্সিটি স্পন্সরড স্কলারশিপ গুলোই প্রায়োরিটি পায়। যেমন হচ্ছে ইউনিভার্সিটি ব্রিটিশ কলাম্বিয়া থেকে শুরু করে যে ইউনিভার্সিটি গুলো আছে, তারা হচ্ছে তাদের ইউনিভার্সিটি বেস স্কলারশিপ দেয়। আবার ইউকের আবার অনেক স্কলারশিপ আছে, কমনওয়েলথ, তারপর হচ্ছে শেভেনিং, তারপর হচ্ছে এই ধরনের স্কলারশিপ গুলো। জার্মানির অনেক ইউনিভার্সিটি স্পেসিফিক স্কলারশিপ থাকে। হচ্ছে অনেকগুলো ইউনিভার্সিটিতে এখন পর্যন্ত জার্মান ল্যাঙ্গুয়েজ শিখে গেলে অনেক সময় ফ্রি হয়ে যায় কোর্স। তো সেই স্কলারশিপ গুলো তো আছেই। তারপর হল্যান্ড স্কলারশিপ আছে নেদারল্যান্ডের জন্য, সুইজারল্যান্ডের জন্য আছে সুইস গভর্নমেন্ট এক্সেলেন্স স্কলারশিপ, রাইট? ফ্রান্সের জন্য এফএল এক্সেলেন্স স্কলারশিপ প্রোগ্রাম। এই যে এই স্কলারশিপ গুলো আছে, এগুলো আপনারা এক্সপ্লোর করতে পারেন। আর ইটস রিয়েলি ইজি। এটা গুগল করলে আসলে দেখা যায় যে ওয়ার্ল্ড এর বেস্ট স্কলারশিপ কোনগুলো, এবং ইফ ইউ ওয়ান্ট টু মেক ইট মোর স্পেসিফিক যে হোয়াট আর দ্য বেস্ট স্কলারশিপস ফর বাংলাদেশি স্টুডেন্টস, এটা দিলে দেখা যাবে গুগলই আপনাকে সাজেস্ট করবে। সো গো ফর ইট অ্যান্ড সার্চ যে কোথায় কোথায় স্কলারশিপ পাওয়া যায়। নাও মিশির হচ্ছে আউটলাইনে একটা পার্সপেক্টিভ ছিল যে ইমেইলিং দ্য প্রফেসর। দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। আমরা গতকাল বা পরশুতে আমরা ফেসবুকে দেখছি আসলে কি হয়ে যাচ্ছে। একটা ছেলে কি করলো যার আসলে হঠবুদ্ধির কারণে আসলে আমাদের দেশে মান-সম্মান গেল। তো সেক্ষেত্রে নট অনলি যে আমরা কাউকে ইনভাইটেশন তো দূরে থাক, কারো সাথে যদি আমরা কনট্যাক্ট ও করতে চাই, আমাদের কিছু অ্যাটিকুয়েট মেইনটেইন করা উচিত। আমাদের প্রিপারেশন প্রয়োজন, অ্যান্ড আমাদের আসলে রেডিনেসটা প্রয়োজন। রাইট? আমার মনে চাইলো কোনো একটা দুপুরবেলা শুয়ে যে হ্যাঁ, আমি হচ্ছে ইউএসএ তে চলে যাব। আমি উঠলাম বিকালে ধামধাম ইমেইল লেখা শুরু করলাম প্রফেসরের কাছে। দ্যাট শুড নট বি দ্য ওয়ে। রাইট? দ্যাট শুড নট বি দ্য ওয়ে। ইন দ্যাট ওয়ে ইউ আর নট অনলি ডিফেমিং ইউরসেলফ বাট ইউর কান্ট্রি অ্যান্ড ইউর ইনস্টিটিউশন। রাইট? সো সেই প্রফেসর যখন পরবর্তীতে আরো
ইমেল পাবে ওই ইউনিভার্সিটি বা ওই দেশের, সে কিন্তু ওইভাবেই দেখবে বিষয়টা। সে কিন্তু ভালো মতো দেখবে না। তো সেক্ষেত্রে হচ্ছে প্রফেসরকে ইমেল করার আগে আসলে অনেকগুলো বিষয় আমাদের মাথায় রাখতে হবে। হচ্ছে আমি যেটা লিখেছি রিসার্চ, রিসার্চ অ্যান্ড রিসার্চ। যে হচ্ছে রিসার্চ করা, রাইট? যে আসলে সেই প্রফেসরের ফিল্ড অফ এরিয়া কোনটা? তার এক্সপার্টিস কোনটাতে? তার রিসার্চ পেপার কোনটাতে? সেটার সাথে নিজেকে অ্যালাইন করা যে আমি কি আসলে ওই রিসার্চ পেপার নিয়ে কাজ করতে চাই কিনা বা রিসার্চ এরিয়াতে। তারপর রেডি হয়ে তাকে ইমেল করা। সাবজেক্ট লাইন এবং ইমেইলে একটা সাবজেক্ট লাইন দিতে হবে। রাইট? খুব শর্ট অ্যান্ড প্রিসাইজ অ্যান্ড দেন কনসাইজ ইমেল। এখানে আমি একদম ২ পৃষ্ঠা আমার বাংলাদেশের হিস্ট্রি, আমার স্ট্রাগল, আমার হচ্ছে এখানে এত কিছু লেখার দরকার নেই। দ্য ফার্স্ট ইমেইল ইউ শুড সেন্ড শুড বি এ ভেরি কনসাইজ অ্যান্ড প্রিসাইজ ইমেইল। যে হ্যাঁ, আমি আপনার এই রিসার্চ গুলো দেখলাম। আই এম রিয়েলি ইন্টারেস্টেড এবং আমারও বাংলাদেশে থেকে আমি একটা রিসার্চ পেপার রিসার্চ আর্টিকেল পাবলিশ করেছি এই সাবজেক্টে এবং আমার এই স্কিলস আছে, নলেজ আছে। আই হোপ যে আমি আপনাকে হেল্প করতে পারবো। এভাবে করে একটা ফর্মাল ল্যাঙ্গুয়েজে একটা ইমেল পাঠাতে হবে। হাইলাইট ইউর পাবলিকেশন, যেটা আমি বললাম যে পাবলিকেশনটা অবশ্যই হাইলাইট করতে হবে এবং এটাই হচ্ছে রিসার্চারের সাথে আপনার একটা সেতুবন্ধন হিসেবে কাজ করবে যদি আপনার পাবলিকেশন থাকে। অ্যান্ড রিকোয়েস্ট ফর কোলাবোরেশন, যেটা বললাম যে এই যে রেডিনেসটা থাকার পর তাকে জাস্ট একটা সিম্পল ফর্মালি একটা ২ লাইনের অফার দেয়া যে আমি কি আপনাকে কোনোভাবে হেল্প করতে পারি কিনা বা হচ্ছে আমি আপনার সাথে কাজ করতে পারি কিনা। এইভাবে একটা ফর্মাল একটা অ্যাপ্রোচ করা। এমন না যে আমাকে প্লিজ স্কলারশিপ দিন, আমি বাংলাদেশ থেকে আসতে চাই, এখানে খুবই খারাপ অবস্থা, আমাকে নিয়ে যান। সো প্লিজ ডোন্ট ডু দ্যাট। ইরাসমাস নিয়ে অলরেডি কথা বলেছি। যেহেতু আমি ইরাসমাস মুন্ডাসের স্টুডেন্ট। সো ইরাসমাস হচ্ছে একটা এক্সচেঞ্জ প্রোগ্রাম আছে, রাইট? যেটা ইরাসমাস ইউ স্টুডেন্টদের জন্য। আর এটা হচ্ছে আমরা যারা নন ইউ তাদের জন্য। ইরাসমাস এক্সচেঞ্জ আছে যেটা ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি কভার করে। এক্সচেঞ্জ হচ্ছে যেমন বাংলাদেশ থেকে একটা পিএইচডি স্টুডেন্ট সে ১ বছরের জন্য আসলো, এখান থেকে একটা এক্সচেঞ্জ প্রোগ্রাম শেষে আবার বাংলাদেশে ফিরে গেল। এটা হচ্ছে এক্সচেঞ্জ প্রোগ্রাম। আর ইরাসমাস মুন্ডাস হচ্ছে মাস্টার্স প্রোগ্রাম, পিএইচডি প্রোগ্রাম। যেমন মাস্টার্সের জন্য লাস্ট ইয়ারে হচ্ছে ১১৬ টা কোর্স ছিল এবং পিএইচডি তে ২৯ টা জয়েন্ট প্রোগ্রাম ছিল। বেনিফিট কি, কি? ফুলি ফান্ডেড, একদম 100% ফুলি ফান্ডেড। লিভিং এক্সপেন্স, একটা স্টাইপেন্ড দিবে মাসে, বেশ একটা হেলথি অ্যামাউন্টের স্টাইপেন্ড। রিটার্ন এয়ার ফেয়ার, আপনার প্লেনের টিকেট কাটতে হবে না, তারাই কেটে দিবে আপনাকে। মেডিকেল ইন্সুরেন্সও তারাই করবে। ভিসা প্রসেসিং ও তারাই করে দিবে আপনার অন বিহাফ যদি আপনি হেল্প চান। অ্যান্ড দেন রিইম্বার্সমেন্ট, যদি আরো অন্যান্য কোনো ফি আপনার হচ্ছে কস্ট আপনার ইনকার করতে হয়ে থাকে, সেটা হচ্ছে ওরা পুরোপুরি রিইম্বার্স করে দেয়। সো সেজন্য ইরাসমাস মুন্ডাস আমি বলব যে ইউরোপের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট স্কলারশিপস। অ্যান্ড আমি মনে করি যে আসলে যেটা ১ম বলেছিলাম যে আসলে সব শেষ করা সম্ভব না। সো আমি চেষ্টা করেছি যে অল্প সময়ের মধ্যে একটা ছোট্ট একটা গাইডলাইন দেন। এটাই শেষ না। আরো অনেকগুলো সেশন হবে এবং আরো অনেকগুলো হচ্ছে টপিকস নিয়ে কথা হবে নেক্সট ফিউ মান্থস এ, যেটা আপনাদেরকে হয়তোবা রিশাল অলরেডি বলেছে। সো ইন ডিটেইলস এ কথা হবে। তো এরপরও যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি অল্প কয়েকটা হয়তোবা শর্ট কোয়েশ্চেন নিতে পারি। যেটা বলছিলাম আসলে সিভি বা কভার লেটার বা আইএলটিএস নিয়ে অলরেডি সেশন হবে। সো ইউ ডোন্ট নিড টু প্যানিক যে আজকেই সব জানতে হবে। বাট যদি কোনো জেনেরিক কোনো কোয়েরি থাকে সেটা নিয়ে আমরা কথা বলতে পারি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, হ্যালো, আমি কোশ্চেন করতে পারি? আমি তানভীর। হ্যালো। হ্যাঁ, শিওর তানভীর। আচ্ছা, কেউ যদি সাবজেক্ট চেঞ্জ করতে চায়, লাইক ইঞ্জিনিয়ারিং আছে পরে মাস্টার্স করতে চায়, তাহলে সেক্ষেত্রে তার জন্য প্রবলেম বা কি কি করতে হবে? তখন কি জিমেট করতে হবে?